হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যদিও জানি বর্তমান দেশের এই পরিস্থিতিতে আসলে কারোরই মন মানসিকতা ভালো নেই, আমারও কিন্তু একই অবস্থা। কয়েকদিন মনটা একদম অস্থির হয়েছিল, এখনও আছে। চারপাশে এত মারামারি, গুলাগুলি, রক্তারক্তি দেখলে আসলে কোনো মানুষেরই মন মানসিকতা স্থির থাকার কথা না, ভালো থাকার কথা না। তো যাই হোক, এই 7 দিন তো ইন্টারনেটও ছিল না, এখনও অনেক স্লো কাজ করে। তাও ইন্টারনেট এখন এসেছে। কারফিউ শীতের টাইম আগের থেকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। মোট কথা হচ্ছে আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। মানুষ একদিন এই দিনগুলোকে আসলে ভুলে যাবে, কিন্তু যে বা যারা তাদের আপনজন হারিয়েছেন, তাদের সন্তানকে হারিয়েছেন, শুধুমাত্র ওনারাই বলতে পারবেন আপনজন হারানোর যন্ত্রণা ঠিক কতখানি। আসলে যে হারায় সেই বুঝে হারানোর যন্ত্রণা, হারানোর দুঃখটা। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওই সকল মায়েদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, আসলে অনেক কিছু বলার ইচ্ছে করে। কোটা আন্দোলন নিয়ে যে একটা পরিস্থিতি দেশের মধ্যে সৃষ্টি হয়েছে, এটা দেখার পর কোনো মানুষই আসলে চুপ থাকতে পারবে না। আর আমার আজকের এই ভিডিওটি প্রায় অনেক দিন আগেরই হবে। তারপর তো আন্দোলন শুরু হয়ে যায়, ইন্টারনেট অফ হয়ে যায়, সবকিছু মিলিয়ে আসলে ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যায়। তো ভাবলাম আজকে আপলোড করে দিই। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না করে নিয়েছিলাম, আর আজকে হচ্ছে জীবনের ফার্স্ট টাইম আমি করলা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, যেটা আমি একদমই পছন্দ করি নাই। অনেকে হচ্ছে করলাটা খুবই পছন্দ করেন খেতে, কিন্তু আমার কাছে ভাজি ভালো লাগে, তরকারি খেতে আমি খুব একটা লাইক করি না। তারপরও বাসায় সবার জন্য রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো সবাই বলছিল ভালোই লেগেছে কিনা। ফার্স্টে হচ্ছে আমি চিংড়ি মাছটাকে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর করলার সাথে হচ্ছে বরবটি, কাঁঠালের বিচি এগুলো দেওয়া হয়েছে, সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখন হচ্ছে অল্প একটু ঝোল দিব, কারণ কষানোতেই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর কি। তো এই তো অল্প করে একটু ঝোল দিয়ে দিলাম, এখন হচ্ছে রান্না করে নিব। আর আমি আগে 2-1টা তরকারি রান্না করে ফেলেছিলাম, ওইটা আর ভিডিও করা হয়নি আর কি, মানে করতে ইচ্ছে করছিল না। যাই হোক, তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন হচ্ছে এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেওয়ার পালা। আর ভিডিও শুরুতে আপনারা যে একটা পিঠা দেখতে পেয়েছেন, ওইটা তো বলতেই ভুলে গিয়েছি। ওই পিঠাটা হচ্ছে রাতে বেঁচে যাওয়া ভাত আর চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছিল। এখানে সব ধরনের মশলা ইউজ করা হয়েছে, দেওয়া হয়েছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে শুকনা টালা জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে তেজপাতা, কিছু মিলিয়ে হচ্ছে মেখে পিঠাটা বানানো হয়েছে। ভালোই লেগেছে খেতে, এটাকে অনেকে পায়লা চিতলও বলে, যে যার ইচ্ছা। তো যাই হোক, দুপুরে রান্না বান্না তো শেষ। আর এখানে হচ্ছে আমি কিছু আম শুকাতে দিয়েছিলাম, আর এই আমের আচার দিয়েই বানানো শেষ হবে আমার এই বছরের আমের আচার বানানো। দেখতে পাচ্ছেন আম কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর এটা যেহেতু 10-15 দিনের আগের ভিডিও, তখনও কাঁচা আম কিন্তু পাওয়া যাচ্ছিল ঢাকাতে। আমার মনে হয় সব জায়গাতেই তখন মানে শেষের দিকে আর কি কাঁচা আম। আর এই আমগুলো কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ এটার আটিটা অনেক বেশি মানে পুরো ছিল আর কি, কাটাই যাচ্ছিল না। আমার ভীষণ ভয় লাগতেছিল আসলে হাত কেটে যাওয়ার। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে হচ্ছে কেটে নিয়েছি। আর 4-5 ঘন্টার মতো একটু রোদে লাগিয়ে এখন হচ্ছে আচারটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে অল্প একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। আচার আসলে এক একজন এক এক রকম ভাবে বানিয়ে থাকে, আমি যেভাবে বানাই ওইটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো, আর এই পর্যায়ে আমি হচ্ছে একটু গোলমরিচ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছিলাম। বাসায় চিলি ফ্লেক্স না থাকলে কয়েকটা শুকনো মরিচ হালকা টেলে পাটায় বেটে বা হালকা ব্লেন্ড করে নিতে পারেন। আর ইচ্ছে করলে আপনারা না দিলেও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আসলে আচার বানানোটা যার যার টেস্ট অনুযায়ী, যে যেরকম ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আসলে সব কিছু দেওয়াই ভালো। আমি হচ্ছে আমটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে হচ্ছে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এই তো গুড়টাকে এখন ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আসলে আচার বানাতে গেলে দেখা যায় একদম হাত ব্যথা হয়ে যায়, আমার তো হাতে একদম ঠসা উঠে যায়, এরকম একটা ব্যাপার। নাড়তে নাড়তে আচার বানাতে গেলে আসলে অনেকক্ষণ নাড়তে হয়, নইলে নিচ থেকে লেগে যায়, আর নিচ থেকে লেগে গেলে আচারটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না।
তো এই যে আমি হচ্ছে একদম চুলার আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন আচার বানানোর সময় ভিনেগারটা দেওয়ার জন্য, এতে করে আচারটা অনায়াসে 1 বছর রাখা যায়। তো এই তো ভিনেগার দিয়ে দিলাম। এখন হচ্ছে ভিনেগারটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের সাথে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। বিয়ের আগে তো কোনো ধরনের আচারই পারতাম না, আমের আচার তো দূরে থাক। এখন দেখা যায় আস্তে আস্তে সব কিছুই পারি, কেমনে জানি সেটা আমি নিজেও জানি না। আসলে মেয়েদের লাইফটাই এমন। বিয়ের আগে যে মেয়েটা কোনো কিছুই করতে পারতো না, কোনো কাজই জানতো না, দেখা যায় বিয়ের পর সেই মেয়েটাই একদম পাকা রাঁধুনি হয়ে ওঠে। আসলে এটাই মেয়েদের লাইফ, স্যাক্রিফাইস আর মানিয়ে নিতে নিতে মেয়েদের লাইফটা আসলে কেটে যায়। কথা বলতে বলতে এদিকে আমার আমের আচার প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু এখানে আস্ত 5 ফোড়নের সাথে সাথে ব্লেন্ড করা 5 ফোড়ন দিয়েছিলাম, আর হচ্ছে বিট লবণও দিয়েছি, এটা টেস্টের জন্য, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এই তো আমের আচার বানানো ডান। আর এখন হচ্ছে আমের আচারটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। যে কোনো আচার বানানোর পর অবশ্যই ভালো করে ঠান্ডা করে যে জারে রাখবেন ওই জারটাকেও ভালো করে শুকিয়ে নেবেন, দেন হচ্ছে রাখবেন, নইলে আচার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এই তো আমি হচ্ছে জারটাকে ভালো করে মুছে রোদ লাগিয়ে এখন হচ্ছে আচারটাকে রেখে দিচ্ছি। আর আমার বাসায় একটাই কাঁচের জার ছিল, কারণ এবার আমি অনেক আমের আচার বানিয়ে ফেলেছি, যার কারণে আর কোনো কাঁচের জার নাই। বাকিটা আমি একটা প্লাস্টিকের বক্সে করে রেখে দিচ্ছি। তো সব কিছু মিলিয়ে আসলে এটুকুই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।